নমস্কার, আশা করি সকলে ভালো এবং সুখে শান্তিতে আনন্দে আছেন। আগামী 15 জানুয়ারি হিন্দুদের একটি আনন্দমুখর উৎসবের দিন। এই দিনটিকে আমরা সাধারণত বাঙালিরা পৌষ সংক্রান্তি বলে থাকি। এই দিনে অনেক উৎসবাদি করা হয়, কিন্তু আসলে এই উৎসবের উৎপত্তি কোথা থেকে এবং এই উৎসব কেন করা হয় তা কি আমরা সকলে জানি? আসুন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সেটি পূর্ণাঙ্গ জানানোর চেষ্টা করব। তো ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করবেন। তো চলুন আজ আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। পৌষ সংক্রান্তি উৎসবটিকে মকর সংক্রান্তিও বলা হয়। এটি একটা ফসলি উৎসব যা শুধু দক্ষিণ এশিয়াতেই বেশি পালিত হয়। ভারতে পৌষ সংক্রান্তি নামেই, বাংলাদেশে এর নাম সাকরাইন, নেপালে এটা পরিচিত মাঘী নামে, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পিমালাও, মিয়ানমারে থিং ইয়ান এবং কম্বোডিয়ায় মহা সংক্রান নামে পরিচিত। মকর সংক্রান্তি হলো সেই ক্ষণ যাকে ঘিরে এই উৎসব পালিত হয়। প্রাচীন কাল থেকেই এই উৎসব চলে আসছে, তবে সুস্পষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায় না। হতে পারে এটা 1000 বছরের উৎসব বা তার আগেরও, তবে পুরাণেও এর উল্লেখ আছে, যার মধ্যে আমরা উত্তর পেয়ে যাই। পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির এই মহাতিথিতেই মহাভারতের পিতামহ ভীষ্ম সরসজ্জায় ইচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। ভীষ্মদেবকে পঞ্চপাণ্ডব সরসজ্জায় শায়িত করেছিল এই দক্ষিণায়নের সময়। জড় বিজ্ঞান অনুযায়ী সূর্যের গতি দুই প্রকার, উত্তরায়ণ এবং দক্ষিণায়ন। 21শে ডিসেম্বর সূর্য উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে প্রবেশ করে। এই দিন রাত সব থেকে বড় হয় আর দিন সবচাইতে ছোট হয়। এদিন থেকে দিন বড় হতে থাকে আর রাত ছোট হতে শুরু করে। মাঘ থেকে আষাঢ় মাস পর্যন্ত 6 মাস উত্তরায়ণকাল, আবার শ্রাবণ থেকে পৌষ মাস পর্যন্ত 6 মাসকে দক্ষিণায়নকাল বলা হয়। পৌষ মাসের সংক্রান্তিকেই বলা হয় উত্তর সংক্রান্তি বা মকর সংক্রান্তি। শাস্ত্র মতে উত্তরায়ণের মৃত্যু হলে মুক্তি প্রাপ্তি হয় এবং দক্ষিণায়নের মৃত্যু হলে ঘটে পুনরাবৃত্তি, অর্থাৎ তাকে আবার সংসারে ফিরে আসতে হয়। ভীষ্মদেব ওই সময় যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেন তাহলে তাকে স্বর্গের দরজায় দাঁড়িয়ে দেবতাদের ঘুম ভাঙার অপেক্ষা করতে হতো। শাস্ত্রমতে মানুষের 1 বছর দেবতাদের একটি দিন রাতের সমান, অর্থাৎ মানুষের উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন এবং দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত। রাতে মানুষ যেমন সকল দরজা জানালা, প্রধান ফটক ইত্যাদি বন্ধ করে ঘুমিয়ে পড়েন, তেমনি দেবতাগণও রাত্রে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এই সময় বাহির থেকে প্রবেশ করার কোনো সুযোগ নেই, অর্থাৎ দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে। তাছাড়া কথিত আছে সূর্যের দক্ষিণায়নে দেহত্যাগ মানে প্রাণের পুনর্জন্ম, আর উত্তরায়ণে মৃত্যু মানে পৃথিবী থেকে চিরমুক্তি। তাই মত্ত থেকে সরসজ্জার যন্ত্রণা সহ্য করা অনেক ভালো বলেই মনে হলো ভীষ্মর কাছে। সেই সঙ্গে উপরি পাওনা কৃষ্ণের মধুর বচন। এইভাবে ভীষ্ম অপেক্ষা করতে লাগলেন সূর্যের উত্তরায়ণের জন্য। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। মকর সংক্রান্তির পূর্ণক্ষণে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পিতামহ ভীষ্ম। অন্যদিকে সূর্যের উত্তরায়ণের শুরু মাত্রই খুলে গেল স্বর্গের দ্বার। ঘুম ভাঙল দেবতাদের। তাদের তুষ্ট করতে মর্ত্যলোকে শুরু হয়ে গেল যজ্ঞ, উপাদেয় মিষ্টান্ন সহযোগে পুজো পাঠ। এই জন্য সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, নামযজ্ঞ, গীতাপাঠ, শঙ্খধ্বনি, উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে দিবসটিকে আনন্দময় করে তোলেন। আবার অন্য মত অনুযায়ী এই দিনই দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধে শেষ হয়েছিল। বিষ্ণুদেব অসুরদের বধ করে তাদের কাটামুন্ডু মন্দিরা পর্বতে পুঁতে দিয়েছিলেন। তাই মকর সংক্রান্তির দিনই সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে শুভ শক্তি প্রতিষ্ঠিত হয়েছিল বলে আজও মানা হয়ে থাকে। আবার অন্য মতে সূর্য এদিন নিজের ছেলে মকর রাশির অধিপতি শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গিয়েছিলেন। তাই এই দিনটিকে বাবা মায়ের সম্পর্কের একটি বিশেষ দিন হিসেবেও ধরা হয়। সূর্য এদিনই ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। এর থেকেই মকর সংক্রান্তির উৎপত্তি।
পশ্চিমবঙ্গের 24 পরগনায় সাগরদ্বীপে প্রতি বছরই মকর সংক্রান্তিতে স্নানে হাজার হাজার পুণ্যার্থীর সমাবেশ হয়। অজয় নদীর তীরে হয় জয়দেবের মেলা। উত্তরায়ণ সংক্রান্তিকে মকর সংক্রান্তিও বলা হয়। সংক্রান্তি একটি সংস্কৃত শব্দ। সংক্রান্তি শব্দটিকে ভাঙলে দাঁড়ায় সংযোগ ক্রান্তি। সং অর্থাৎ বিভিন্ন রূপে সাজা, ক্রান্তি অর্থাৎ গমন বা স্থানান্তর, যার সম্পূর্ণ অর্থ করলে দাঁড়ায় ভিন্ন রূপে সেজে এক স্থান থেকে অন্যত্র গমন। এই দিনে মকর স্নান করার জন্য মাতা যশোমতী বালক শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে সংক্রান্তির পূর্বরাত্রে বলেছিলেন, আসিল যে পৌষ মাস শুনো হে রাজন, দ্বিদশ নবম দিন দিল দর্শন। অর্থাৎ এখানে যশোমতী মা বলেছেন, শুনো রাজন, পৌষ মাস তো এসে গেছে, এই মাসের 29 তারিখ মকর সংক্রান্তি হবে। তারপর বলেছেন, কল্ল অতি প্রত্যুষে করিয়া গাত্রোত্থান, যমুনার বাড়িতে করিতে হবে স্নান। মাতা যশোমতীর মুখে আগামী কল্ল ভোরে যমুনাতে স্নানের কথা শুনে পুত্র শ্রীকৃষ্ণ মাকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্ম মুহূর্তে যমুনাতে স্নান করলে কি ফল হয়? উত্তরে মা বলেছেন, আগামী কল্ল সূর্য ধনুরাশি ত্যাগ করে মকরে সঞ্চারিত হবে বলে দিনটি শুভ, এই জন্য একে মকরযাত্রা বলে এবং উক্ত সময় স্নান করলে আয়ু বৃদ্ধি হয়। তো চলুন এবার আমরা দেখি নিই এই দিনে পৃথিবীর কোন কোন রাজ্যে কি কি উৎসব পালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত দক্ষিণ এশিয়ায় এই দিবস বা ক্ষণকে ঘিরে উদযাপিত হয় উৎসব। যেমন নেপালে এই দিবসটি মাঘী নামে পরিচিত, থাইল্যান্ডে সংক্রান, লাওসে পিমালাও, মিয়ানমারে থেং ইয়ান এবং কলম্বিয়ায় মহাসংক্রান নামে উদযাপিত হয়। আবশ্যিকভাবে দেশভেদে এর নামের মতোই উৎসবের ধরনের থাকে পার্থক্য। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো অন্যতম। সারাদিন ঘুড়ি উড়ানোর পর সন্ধ্যায় পটকা ফুটিয়ে ফানুস উড়িয়ে উৎসবের সমাপ্তি করে। ভারতের বীরভূমের কেন্দুলি গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যময় জয়দেব মেলা হয়। বাউল গান এই মেলার অন্যতম আকর্ষণ। ভারতের পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ উদযাপিত হয়। নতুন ধান, খেজুরের রস এবং পাটালি দিয়ে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা তৈরি করা হয়, যার জন্য প্রয়োজন হয় চালের গুঁড়া, নারকেল দুধ আর খেজুরের গুড়। আউনি বাউনি উৎসব। আউনি বাউনি বা আগরওয়ালা পৌষ সংক্রান্তি উপলক্ষে পালিত একটি শস্য উৎসব। এই উৎসবে ক্ষেতের পাকা ধান প্রথমে ঘরে তোলা হয়। হেমন্তকালে আমন ধান ঘরে প্রথম তোলার প্রতীক হিসেবে কয়েকটি পাকা ধানের শীষ ঘরে এনে কিছু নির্দিষ্ট আচার পালন করা হয়। পশ্চিমবঙ্গে পৌষ সংক্রান্তির দিন 2-3টি ধানের শীষ বিনুনি করে আউনি বাউনি তৈরি করা হয়। শীষের অভাবে 2-3টি খড় একত্রে লম্বা করে পাকিয়ে তার সঙ্গে ধানের শীষ, মূলোর ফুল, সর্ষে ফুল, আম পাতা ইত্যাদি গেঁথে আউনি বাউনি তৈরি করাও রেওয়াজ রয়েছে। এই আউনি বাউনি ধানের গোলা, ঢেকি, বাক্স, পেটেরা, তোরঙ্গ ইত্যাদির উপর এবং খড়ের চালে গুজে দেওয়া হয়। বছরের প্রথম ফসলকে অতি পবিত্র ও সৌভাগ্যদায়ক মনে করে বলে একটি পবিত্র ঘটে তারা সারা বছর ধরে সংরক্ষণ করে। এই আচারটিকেই আউনি বাউনি বলা হয়। রাজস্থানে একে সংক্রান্ট বলা হয়। খাবারের মধ্যে তিলপাতি, গজক, ক্ষীর, ঘেওয়ার, তিলের লাড্ডু আর তার পাশাপাশি ঘুড়ি উড়ানোর উৎসব চলে রাজস্থান জুড়ে। রাজস্থানী মহিলারা এ সময় 13 জন মহিলাকে নানা সধবার সাজের উপকরণ উপহার হিসেবে দেন। পশ্চিম ভারতীয় প্রদেশ গুজরাটে উৎসবটি আরও অনেক বড় আকারে উদযাপিত হয়। মানুষ সূর্য দেবতার কাছে নিজেদের ইচ্ছা বা আকৃতিকে সুন্দর সুন্দর ঘুড়ির মাধ্যমে প্রকাশ করতে পালন করে ঘুড়ি উৎসব, যা মূলত প্রিয় দেবতার কাছে পৌঁছানোর জন্য একটি রূপক বা প্রতীক হিসেবে কাজ করে। গ্রামগঞ্জে এবং উপকূলীয় অঞ্চলে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে মোরগ লড়াই অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তি সম্মান, অভিলাষ এবং জ্ঞানের দেবী সরস্বতীকে সম্মান প্রদানের মাধ্যমেও প্রকাশিত হয়।
যেহেতু উৎসবটি শীতের মাঝামাঝি সময়ে উদযাপিত হয়, সেহেতু এই উৎসবে এমন ধরনের খাবার তৈরি করা হয় যা শরীরকে উষ্ণ রাখে এবং বেশ শক্তি যোগায়। গুড় দিয়ে তৈরি তিলের লাড্ডু এই উৎসবের অন্যতম উপাদেয় খাবার। মহারাষ্ট্রে একে বলা হয় তিলগুল, কর্ণাটকে একে বলা হয় ইল্লোবিল্লা। অন্য কিছু প্রদেশে গবাদি পশুকে নানা রঙে সজ্জিত করা হয় এবং আগুনের উপর দিয়ে ঝাঁপ দেওয়া হয়। এই দিন পুণ্য স্নানের দিন। অনেকে গঙ্গায়, সমুদ্রে বা নদীতে স্নান করে পুণ্য অর্জন করে। হরিয়ানা ও দিল্লিতে আকাশ জুড়ে এই সময় ঘুড়ির মেলা বসা হয় আর মুখে চালানো হয় গুড় দিয়ে তৈরি তিলের লাড্ডু, রেওয়ারি, রাজক, বাদাম। সব থেকে বড় আকর্ষণ প্রয়াগ ও ত্রিবেণী সঙ্গমের মাঘ মেলা। অনেকে গঙ্গায় অবগাহন করেন পুণ্য অর্জনের আশায়, কেউ কেউ উপস্থিত হন শুধু মেলা উপভোগ করতে। এবার দেখে নেওয়া যাক এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন মহিলারা যে যে কাজগুলো কখনই করবেন না। বাড়ির মহিলারা এই দিন সকালে পুজো করার আগে ভগবানের উদ্দেশ্যে প্রথমে কিছু খাবার দিন, তারপর বাড়ির অন্যদের খাবার পরিবেশন করুন। ভুলেও ঠাকুরকে খেতে না দিয়ে অন্য কাউকে কিছু খেতে দেবেন না। এই দিনটিতে বাড়িতে আমিষ কিছু রান্না করবেন না, যতটা সম্ভব নিরামিষ রান্না করতে হবে এবং রান্নার দ্রব্যের মধ্যে কালো তিল থাকলে খুবই উত্তম। এই দিন মহিলারা বাড়ির বড়দের অর্থাৎ বয়স্ক কারো মনের ভুল করেও দুঃখ দিবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন না। এই দিন বাড়িতে যদি কোনো গরিব, দুঃখী বা ভিখারি আসে তবে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না, কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করবেন। বিশেষ করে খেয়াল রাখতে হবে মকর সংক্রান্তির দিন যেন কেউ বাড়ি থেকে দূরে কোথাও যাত্রা না করে। এই দিন বাড়ির মানুষ বাড়ি থেকে দূরে কোথাও যাওয়া অশুভ বলে মনে করা হয়। যদি বাড়ির কেউ বাইরে থাকে তাহলে ওই দিন বাড়ি ফিরে আসাই শুভ। বাড়ির সকলে মিলে এই উৎসব একসঙ্গে পালন করতে হয়। তো শুধুই আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন এবং আশা করি আমরা সকলেই এই দিন উৎসবটি ভালো মতো পালন করব। সবাই সুখে থাকুন, আনন্দে থাকুন, ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করুক, এই প্রার্থনাই আজ এখানেই।